ভিডিওতে যেগুলো আলোচনা করেছিলাম সেখানে ল অফ কেমিক্যাল কম্বিনেশন অর্থাৎ ভরের নিত্যতা সূত্র, স্থির অনুপাতের সূত্র, গুণানুপাতের সূত্র এবং মিথানুপাতের সূত্র এই সমস্ত কিছু আমরা আলোচনা করেছিলাম। এখন তারপরে সেখান থেকে যেটুকু জানলাম সেইটুকুরই সারসংক্ষেপ ডাল্টন পরমাণুবাদের স্বীকার্যতে একটু উল্লেখ করেছে, সেইটুকু আমাদের ক্লাস 10-এ জানা আছে। তারপরেই আমরা অ্যাভোগাড্রো প্রকল্প এবং অ্যাভোগাড্রো প্রকল্পের গুরুত্ব এবং পারমাণবিক ভর, আণবিক ভর ও অ্যাভোগাড্রো প্রকল্পটার ডিটেলস এই ভিডিওটাতে আমরা আলোচনা করব। শুরু করি আজকের অংশ। প্রথমেই আসি, ল অফ কেমিক্যাল কম্বিনেশন থেকে আমরা জানলাম কি? ল অফ কেমিক্যাল কম্বিনেশন অর্থাৎ রাসায়নিক সংযোগের সূত্র। ল অফ কেমিক্যাল কম্বিনেশন, রাসায়নিক সংযোগের যতগুলো সূত্র আমরা পড়লাম, সূত্রের সারসংক্ষেপ এই যে মৌলিক পদার্থগুলি পরস্পরের সঙ্গে একটা নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে নির্দিষ্ট যৌগ গঠন করছে, বা মৌলগুলোর যখন একটার সঙ্গে আরেকটা মৌল, বিভিন্ন মৌল দ্বারা পরস্পরের সঙ্গে যখন যুক্ত হয় তখন তারা নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। ফলে সেইখান থেকেই ডাল্টন সারসংক্ষেপে তার পরমাণুবাদের স্বীকার্যতে উল্লেখ করেছেন, যেগুলো ক্লাস 10-এ আমরা পড়েছি। কি যেমন বলেছেন, প্রত্যেক মৌল অসংখ্য অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। পদার্থের সেই ক্ষুদ্রতম কণাটার নাম পরমাণু দিয়েছেন। ডাল্টনের পরমাণুবাদ অনুসারে, ডাল্টনের পরমাণুবাদ থেকে আমরা জানতে পারব, যেখানে বলা হচ্ছে প্রত্যেক মৌল অতি ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত। পদার্থের ওই ক্ষুদ্রতম কণার নাম আমরা বলছিলাম পরমাণু। এবং এই পরমাণুগুলোর বৈশিষ্ট্য কি হবে? পরমাণুগুলোর ক্ষেত্রে 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পরমাণু অবিভাজ্য, অর্থাৎ কোনো প্রক্রিয়া দ্বারা পরমাণুগুলির আকার, ওজন বা ধর্মের পরিবর্তন করা যায় না। পরমাণুগুলোর রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম সবগুলোর পরমাণুগুলোর একই রকম হয়। 3 নম্বরে বলা হচ্ছে একই মৌলিক পদার্থের পরমাণুগুলি ওজন ও ধর্মে অভিন্ন, কিন্তু ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থের ওজন ও ধর্মগুলি ভিন্ন ভিন্ন হবে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। 4 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে কি বলা হচ্ছে? বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলি পূর্ণ সংখ্যার সরল অনুপাতে পরস্পর যুক্ত হয়ে যৌগিক পদার্থ উৎপন্ন করে। পরমাণু অবিভাজ্য বলে কখনোই ভগ্নাংশে যুক্ত হয় না। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে বলা হচ্ছে যে বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলি, আমরা একটু এইটাকে লিখে একটু দেখি, বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলি পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ উৎপন্ন করে। যৌগিক পদার্থ উৎপন্ন করে। পরমাণু অবিভাজ্য বলে কখনোই ভগ্নাংশে যুক্ত হয় না। পরমাণুগুলো যেহেতু ভাঙা যায় না, ফলে বলা হচ্ছে পরমাণু অবিভাজ্য বলে কখনোই
ভগ্নাংশে যুক্ত হয় না। খুবই গুরুত্বপূর্ণ। এখন এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে ডাল্টনের পরমাণুবাদের সাহায্যে ল অফ কেমিক্যাল কম্বিনেশনের মধ্যে যেমন ভরের নিত্যতার সূত্র, সেটা তো অতি পুরাতন সূত্র, স্থিরানুপাতের সূত্র, গুণানুপাতের সূত্র, এই সূত্রগুলো ব্যাখ্যা করা গেলেও গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটা ব্যাখ্যা করা যায়নি। গেলুসাকের গ্যাস আয়তন সূত্রের ক্ষেত্রে বলা হচ্ছিল যে গ্যাসীয় পদার্থগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে যদি বিক্রিয়াজাত পদার্থটা গ্যাসীয় উৎপন্ন করে, তাহলে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থ এদের ওজনের অনুপাতটা সরল অনুপাত হবে। একটা এক্সাম্পল তাহলে আমরা দেখতে পাবো নাইট্রোজেন গ্যাসীয় পদার্থ এবং হাইড্রোজেন গ্যাসীয় পদার্থ, এই দুটোর বিক্রিয়ায় আমরা জানি অ্যামোনিয়া উৎপন্ন হয়। এখন অ্যামোনিয়া উৎপন্ন হতে গেলে সমতা বিধান যদি করি আমরা পাবো 3H2 একটা N2, অর্থাৎ এক আয়তন নাইট্রোজেন 3 আয়তন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় 2 আয়তন অ্যামোনিয়া উৎপন্ন করে। এইখানে ডাল্টনের পরমাণুবাদের হিসাবে আমরা যদি বলি তাহলে 1 পরমাণু নাইট্রোজেন 3 পরমাণু হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয়। এখন রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা যেটা লিখলাম 2 আয়তন অ্যামোনিয়া উৎপন্ন হয় বা 2 পরমাণু অ্যামোনিয়া উৎপন্ন হয়। যদি 1 পরমাণু অ্যামোনিয়া উৎপন্ন করতে চাই তাহলে কি 3/2 পরমাণু হাইড্রোজেন কিংবা হাফ পরমাণু N2 লাগবে না? হাফ পরমাণু কিংবা 3/2 পরমাণু হাইড্রোজেন, নিশ্চয়ই এগুলোর টার্ম ভগ্নাংশের আকারে আছে। কিন্তু ডাল্টন কি বলছে, যেহেতু পরমাণুগুলো অবিভাজ্য ফলে পরমাণুগুলি কখনোই ভগ্নাংশে যুক্ত হয় না। তাহলে নিশ্চয়ই গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটা সে ব্যাখ্যা করতে পারছে না, কারণ গেলুসাকের গ্যাস আয়তন সূত্র অনুসারে এরা বিক্রিয়া করে একটা নির্দিষ্ট সরল অনুপাতে প্রোডাক্টগুলো তৈরি করছিল। এই লিমিটেশনগুলো, এইটা যেমন ডাল্টনের পরমাণুবাদের লিমিটেশন আমরা পেলাম, ডাল্টনের পরমাণুবাদের আরও বিশেষ কয়েকটা লিমিটেশন আছে, যার মধ্যে আমরা যেমন দেখাতে পারি যে আইসোটোপের কথা আমরা জানি বা তেজস্ক্রিয় পদার্থের কথা জানি। আইসোটোপের ক্ষেত্রে দেখা গেছে যে মৌলিক পদার্থের ভর এবং ওজন, বিভিন্ন আইসোটোপের ভর সংখ্যা আলাদা, পারমাণবিক ওজনটা আলাদা আলাদা হয়। যেমন ক্লোরিনের ক্ষেত্রে Cl1735 আবার Cl1737। তাহলে এইরকম যে আইসোটোপগুলো পাচ্ছি যার এখানে পারমাণবিক ভর 35-37 আলাদা আলাদা, যেখানে ডাল্টনের পরমাণুবাদটা অ্যাপ্লিকেবল নয়, এরকম বহু রকম সীমাবদ্ধতা আমরা দেখতে পাব। এর থেকে এই যে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, ডাল্টনের পরমাণুবাদের যে মত, তাহলে এই সূত্রগুলো একে অপর থেকে আলাদা কেন? এদের যে দ্বিমত সেইটাকে সামঞ্জস্যে নিয়ে আসার জন্য প্রথমে বিজ্ঞানী বার্জেলিয়াস একটা সূত্র দেয়, সেটা আমরা জানি বার্জেলিয়াস প্রকল্প হিসাবে, এবং তারপরে পরে আসে অ্যাভোগাড্রো প্রকল্প, এবং অ্যাভোগাড্রো প্রকল্পের মাধ্যমেই ডাল্টনের পরমাণুবাদের সঙ্গে গেলুসাকের গ্যাস আয়তনের সূত্রের সমন্বয় সম্ভব হয়েছিল। আমরা সেই দিকে যাব না, অ্যাভোগাড্রো প্রকল্পটা কি সেইটা আলোচনা করব এবং এর গুরুত্ব। অ্যাভোগাড্রো প্রকল্প আমরা সবাই জানি, একই চাপ ও উষ্ণতায় সমায়তন সব গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু আছে, অর্থাৎ V at constant temperature
অ্যান্ড প্রেসার ভি আয়তন H2 গ্যাসে, উদাহরণ হিসাবে H2 গ্যাসে যদি n সংখ্যক অণু থাকে তবে একই চাপ ও উষ্ণতায় ভি আয়তন যে কোনো গ্যাস ভি আয়তন H2 এর জায়গায় আমরা O2 লিখলাম, O2 গ্যাসেও n সংখ্যক অণু থাকবে। তাহলে এই যে নতুন টার্ম আমরা অ্যাভোগাড্রো প্রকল্প থেকে পাচ্ছি, অণু কি? অণু অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে অণুর সংজ্ঞাতে বলা হচ্ছে, অণু কাকে বলবো? অণু সেটা বলছে পদার্থের অতি ক্ষুদ্রতম কণা যে কণাটার মধ্যে যেটা স্বাধীনভাবে অবস্থান করতে পারে এবং যার মধ্যে পদার্থের সমস্ত ধর্ম বর্তমান। এবং অণুটাকে আবার ভাঙা যায়, এই কথাটাও আমরা লিখে রাখবো, অণু বিভাজ্য। তাহলে পদার্থের সমস্ত ধর্ম বর্তমান, তাকে আমরা অণু বলবো। অণু মৌলিক অণু হতে পারে, যৌগিক অণুও হতে পারে। অণুর ক্ষেত্রে আমরা একটা মৌলিক অণুর এক্সাম্পল নিই। মৌলিক অণু এবং যৌগিক অণু। মৌলিক অণু কি? যখন একটা অণু একই রকম মৌলিক পদার্থ দ্বারা গঠিত হবে, যেমন দুটো নাইট্রোজেন পরমাণুর সমন্বয়ে N2 তৈরি হয়ে আছে, দুটো হাইড্রোজেন পরমাণুর সমন্বয়ে H2, কিংবা তিনটে অক্সিজেন পরমাণুর সমন্বয়ে O3 ওজোন তৈরি হয়ে আছে, এগুলোকে বলছি মৌলিক অণু। যৌগিক অণু কোনটা? যেখানে একাধিক রকমের মৌলিক পরমাণুর সমন্বয়ে যদি যৌগটা তৈরি হয়, যেমন H2O, HCl, HNO3, এই সমস্তগুলো আমরা যৌগিক অণু হিসাবে বলবো। তাহলে অণু কি অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে আমরা জানলাম। এখন অ্যাভোগাড্রো প্রকল্পের প্রয়োগ, অ্যাভোগাড্রো প্রকল্প ব্যবহার করে আমরা মৌলের অ্যাটমিসিটি আমরা ব্যবহার করতে পারি বা পারমাণবিকতা নির্ণয় করতে পারি। পারমাণবিকতা নির্ণয় করতে পারি। পারমাণবিকতা কি? যেমন কিছু মৌলিক অণু আছে দ্বিপরমাণু, বেশিরভাগ মৌলিক অণুগুলো দ্বিপরমাণু হয়, N2, H2, O2, Cl2। এইখানে দেখছি প্রত্যেকটা অণুই দুটো পরমাণুর সমন্বয়ে তৈরি হয়ে আছে। আবার কিছু মৌলিক পদার্থ আছে যেগুলো এক পারমাণবিক অবস্থায় থাকে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, নিয়ন, আর্গন, এই সমস্ত কিছু। হিলিয়াম, নিয়ন, নিষ্ক্রিয় গ্যাসগুলো, বেশিরভাগ সমস্ত নিষ্ক্রিয় গ্যাসগুলোই এক পারমাণবিক অবস্থায় আছে। তাহলে এইগুলোর কোনটা এক পারমাণবিক, কোনটা পারমাণবিক কেন, এগুলো আমরা অ্যাভোগাড্রো প্রকল্প থেকে আমরা ব্যাখ্যা করতে পারি যে কোনটা এক পারমাণবিক হবে, কোনটা দ্বিপারমাণবিক হবে। 2 নম্বর খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, আণবিক গুরুত্ব এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়। আণবিক গুরুত্ব এবং বাষ্প ঘনত্ব
বাষ্প ঘনত্ব এর মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়। যেমন এম আণবিক গুরুত্ব যদি হয়, বাষ্প ঘনত্ব যদি আমরা ডি লিখি, তাহলে এম সমান 2D হয়। এটা পরীক্ষাতেও আছে, এটা আমরা ব্যাখ্যা করে দেখাবো। তারপরে আমরা আণবিক গুরুত্ব ও আয়তনের মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ এক আণবিক ভর সমান আণবিক ভর সমান 22.4 লিটার এসটিপিতে। এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার কি? অ্যাট 1 অ্যাটমসফিয়ার টেম্পারেচার, 1 অ্যাটমসফিয়ার প্রেসার এবং 25 ডিগ্রি সি টেম্পারেচার, এই দুটো টেম্পারেচারে পদার্থের গ্যাসীয় অবস্থার যে আয়তন, সেটা এসটিপিতে আয়তন ধরা হচ্ছে। তাহলে এসটিপিতে 22.4 লিটার হয় এক আণবিক পরিমাণ যে কোনো পদার্থের আয়তন। সেইটা আমরা প্রমাণ করে দেখাতে পারি, অথবা বলতে পারে 1 মোল গ্যাসের ওজন, 1 মোল গ্যাসের ওজন সমান এসটিপিতে হয় 22.4 লিটার, 4 লিটার অ্যাট এসটিপি বা এনটিপি, ন্যাশনাল টেম্পারেচার প্রেসার, এগুলোতে হয় 22.4 লিটার। আবার আমরা অ্যাভোগাড্রো প্রকল্প ব্যবহার করেই গ্যাসের আণবিক সংকেতও নির্ণয় করতে পারি। কিভাবে আমরা যাব আণবিক সংকেত নির্ণয় করতে পারি। এবার আমরা একটা একটা করে যাই। প্রথমেই এরকম কোশ্চেন যেগুলো এইচএস লেভেলে আসে সেইগুলো আমরা একটু আলোচনা করি। এখানে আমরা আলোচনা করব, যেমন দেখাও, এরকম কোশ্চেন আসে এইচএসের, যে দেখাও যে কোনো গ্যাসের আণবিক ওজন উহার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে আমরা এইটা প্রমাণ কি করে করব? বাষ্প ঘনত্ব কি, এইখানে আমরা বাষ্প ঘনত্বটাও জেনে যাব। বাষ্প ঘনত্ব বলা হচ্ছে একই চাপ ও উষ্ণতায় ভি আয়তন কোনো গ্যাসের ওজন, বা একই চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ওজন সমায়তন হাইড্রোজেন গ্যাসের ওজনের তুলনায় যত গুণ ভারী, সেটাকেই আমরা বলছি গ্যাসের বাষ্প ঘনত্ব। তাহলে আমরা লিখি গ্যাসের বাষ্প ঘনত্ব ডি সমান, আমরা জানি শর্টে লিখছি ভি আয়তন গ্যাসের ওজন বাই ভি আয়তন H2 গ্যাসের ওজন। এখন অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে জানি একই চাপ ও উষ্ণতায় যদি ভি আয়তন কোনো গ্যাসে n সংখ্যক অণু থাকে, তবে ভি আয়তন H2 গ্যাসেও n সংখ্যক অণু থাকবে। তাহলে আমরা এইখানে যদি লিখি ভি আয়তন গ্যাসের অণুর সংখ্যা, আমরা লিখলাম n সংখ্যক গ্যাসের অণুর ওজন। ভি আয়তন গ্যাসের ওজন মানে হচ্ছে n সংখ্যক অণুর ওজন। তাহলে n সংখ্যক গ্যাসের অণুর ওজন লিখে দিই, গ্যাসের অণুর ওজন
বাই n সংখ্যক H2 গ্যাসের ওজন। এখন n সংখ্যকের পরিবর্তে যদি একটি গ্যাসের অণুর ওজন লিখি, গ্যাসের একটি অণুর ওজন, বা এখানে আমরা লিখব গ্যাসে হাইড্রোজেনের একটি হাইড্রোজেন অণুর ওজন, লেখা যায় n কেটে দিলে। তাহলে তার পরিবর্তে আমরা লিখব গ্যাসের একটি অণুর ওজন বাই 2 ইন্টু একটি হাইড্রোজেন পরমাণুর ওজন। কারণ আমরা জানি হাইড্রোজেন দ্বিপরমাণবিক। তাহলে একটি হাইড্রোজেন অণুর ওজন মানে কি H2 অণুর ওজন। H2 দ্যাট মিন্স 2 ইন্টু H পরমাণু। এই কথাটাকেই আমরা ভেঙে লিখলাম 2 ইন্টু একটি H পরমাণুর ওজন। তাহলে H2 অণুর ওজন একবারে লেখা হয়ে গেল। এবার আমরা পারমাণবিক ভরের সংজ্ঞাটা এখনও পড়া হয়নি, এটা আমরা পরেই পড়ব, যে পারমাণবিক ভর বা আণবিক ভর বলতে কি বোঝায়। অণুর ভর বলা হচ্ছে গ্যাসের একটি অণুর ওজন হাইড্রোজেনের একটি পরমাণুর ওজনের তুলনায় যতগুণ ভারী, অর্থাৎ গ্যাসের একটি অণুর ওজন এবং হাইড্রোজেনের একটি পরমাণুর ওজনের যে অনুপাত, সেইটাকে আমরা বলি তার গ্যাসের আণবিক ওজন। তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু গ্যাসের আণবিক ওজন। গ্যাসের আণবিক ওজনকে আমরা m দ্বারা লিখছিলাম, তাহলে d সমান আমরা লিখব হাফ m or m সমান 2d, অর্থাৎ কোনো গ্যাসের আণবিক ওজন তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়। এইভাবে আমরা আরও প্রমাণ করতে পারি। যেমন এটা কোশ্চেনও আসে যে দেখাও যে STBতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার হয়। তো এইটাও আমরা ব্যাখ্যা করতে পারি, কিন্তু সময়ের দিকে তাকিয়ে আমরা ওই দিকে যাব না। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোই জাস্ট আমরা বলছিলাম, কিছু অংশ বই থেকে দেখব, যদি সমস্যা হয় তাহলে আমরা আগের দিকে এগোবো। এরপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, সেটা হচ্ছে অ্যাটমিক অ্যান্ড মলিকুলার মাস, অর্থাৎ আণবিক ওজনটা কি বা পারমাণবিক ওজনটা কি, সেটা আমরা একটু আলোচনা করব। আমরা এখানে অ্যাটমিক অ্যান্ড মলিকুলার মাস অর্থাৎ পারমাণবিক ভর বা আণবিক ভর বলতে কি বোঝায়। ভর বলতে কি বোঝায়, আণবিক ভর কি। পারমাণবিক ভরকে টোটাল 4 ভাগে ভাগ করে আমরা আলোচনা করব। যেমন আমাদের সাধারণত আপেক্ষিক পারমাণবিক ভর, যেটাকেই পারমাণবিক ভর হিসাবে কাউন্ট করা হয়। তাছাড়াও আমরা পাবো পরমাণুর প্রকৃত ভর কি, বা গ্রাম পারমাণবিক ভর কি, পারমাণবিক ভর একক কি, এই কথাগুলো অনেক সময় আসে, এগুলো আমরা আলোচনা করব। তার আগে আমরা আণবিক ভর একটু দেখি। আণবিক ভর কি? আণবিক ভর সাধারণত বলা হচ্ছে, এইটাও ঠিক একই রকমভাবে আপেক্ষিক আণবিক ভর, গ্রাম আণবিক ভর এবং প্রকৃত আণবিক ভর কি, এগুলো আসে। তো সাধারণত আমরা আণবিক ভর কাকে বলবো? আণবিক ভর বলছে যে একটা অণু যখন গঠিত হচ্ছে বিভিন্ন রকম পরমাণুর সমন্বয়ে, সেই পরমাণুগুলির পারমাণবিক ভরের যোগফলই হলো তাদের আণবিক ভর। আণবিক ভর কি বললাম? আণবিক ভর হচ্ছে অণুটি বা একটি অণু যে সমস্ত
পরমাণুর সমন্বয়ে গঠিত সেই সব পরমাণুর পারমাণবিক ভরের যোগফল কে আমরা আণবিক ভর বলি। তাহলে যেমন হতে পারে NH3, আমরা একটু আগে আলোচনা করেছি যে মৌলিক অণু হতে পারে, যৌগিক অণু হতে পারে। NH3 একটি যৌগিক অণু, H2 একটা মৌলিক অণু, N2 একটা মৌলিক অণু। তাহলে এদের আণবিক ভর O3 একটা মৌলিক অণু। তাহলে এদের আণবিক ভর আমরা কি করে বার করব? NH3-র ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা নাইট্রোজেন এবং 3টা হাইড্রোজেন পরমাণুর সমন্বয়ে গঠিত। ফলে আণবিক ভর, যেটাকে আমরা মলিকুলার ওয়েট বলি, মলিকুলার ওয়েট সমান হবে একটা নাইট্রোজেনের পারমাণবিক ভর, 14 আমরা যোগ করে দিলাম, এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 ধরা হয়, যার জন্য এখানে 3 × 3। তাহলে টোটাল অ্যামোনিয়ার আণবিক ভর আমরা পাবো 14 আর 3 = 17। হাইড্রোজেন অণুর 2টো হাইড্রোজেন পরমাণুর সমন্বয়ে গঠিত। তাহলে এর আণবিক ভর পাবো 2 × 1, দ্যাট মিনস 2। নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা পাবো নাইট্রোজেন, এইটা 2টো নাইট্রোজেন পরমাণুর সমন্বয়ে গঠিত। ফলে এখানে আণবিক ভর পাবো 2 × নাইট্রোজেনের 14, দ্যাট মিনস 28। তাহলে একটা যৌগের আণবিক ভর কত সেটা নিশ্চয়ই বোঝা গেছে কি করে কাউন্ট করতে হয়। যেমন H2SO4, এইখানে কি হচ্ছে, 2টো হাইড্রোজেন পরমাণু, একটা সালফার পরমাণু এবং 4টা অক্সিজেন পরমাণুর সমন্বয়ে তৈরি। ফলে আণবিক ভর যখন আমরা বার করব, 2টো হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর যোগ করব। তাহলে 2 × 1 মানে 2। সালফারের একটার জন্য আমরা পাবো 32 এবং অক্সিজেনের 16 হয়। তাহলে 16-র জন্য 4 × 16 = 64। তাহলে কত হলো? 4, 2, 6 আর 2, 8, 6 আর 3, 9, 98। তাহলে H2SO4-এর আণবিক ভর 98। এইভাবে আণবিক ভরগুলো নির্ণয় করা হয়। এখন একটু ডিটেলসে আমরা যাব পারমাণবিক ভর এবং আণবিক ভর কি। প্রথমেই আমরা পারমাণবিক ভরটাকে লিখি। পারমাণবিক ভর, এইটাকে আমরা আলোচনা করব। এখানে বলা হচ্ছে যে যেহেতু পারমাণবিক ভর কি, অ্যাকচুয়ালি পারমাণবিক ভর হচ্ছে মাস অফ ওয়ান অ্যাটম, বা আণবিক ভর কি, মাস অফ ওয়ান মলিকুল, একটা অণুর ভর, অথবা একটা অণুর ভরকে আমরা বলবো আণবিক ভর, বা একটি পরমাণুর ভরকে আমরা বলি পারমাণবিক ভর। প্রকৃতিতে দেখা গেছে একটি পরমাণুর ভর, যেহেতু পরমাণুগুলো অতি ক্ষুদ্রতম কণা, ফলে এদের ভর নির্ণয় করা খুবই কঠিন এবং এদের ভরগুলোকে গণনার কাজে ব্যবহার করাও খুবই অসুবিধাজনক। তাই এই ক্ষেত্রে পারমাণবিক ভরের প্রকৃত ভরটাকে সাধারণত কাজে লাগানো হয় না। এটাকে আপেক্ষিক পারমাণবিক ভর, অর্থাৎ একটা পরমাণু ভরের তুলনায় অন্য পরমাণুর ভরটা কত গুণ ভারী বা হালকা, সেই হিসাব করে তার পারমাণবিক ভরটা কাউন্ট করা হয়। তো আমরা এই টার্মগুলো একটু বুঝবো। আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর এটাকে বলা হচ্ছে বইয়ের ভাষায় আপেক্ষিক পারমাণবিক
ভর, বা এটাকে আমরা পারমাণবিক ভরও বলছি। পারমাণবিক ভর এইটা কি? আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে mass of one atom or molecules with respect to 1/12 of the C12 atom, অর্থাৎ আমরা বলতে পারি কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি C12 পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ বেশি, সেই গুণক সংখ্যাটিকে ওই মৌলের পারমাণবিক ভর বলে। অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর সমান কোনো মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর C12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী। একটি C12 পরমাণুর ভর, C12 পরমাণুর প্রকৃত ভর। C12 পরমাণুর প্রকৃত ভরের তুলনায় যত গুণ ভারী, সেইটাকে আপেক্ষিক পারমাণবিক ভর বা এমনি ভর বলছে। এইটাকে আমরা এরকম লিখতে পারি, একটি পরমাণুর প্রকৃত C12 পরমাণুর একটি পরমাণুর প্রকৃত ভরকে অ্যাটমিক মাস ইউনিটেও প্রকাশ করা হয়, যার জন্য আমরা লিখতে পারি মৌলের একটি পরমাণুর ভর by 1 atomic mass unit। এইখানে 1 atomic mass unit, অ্যাটমিক মাস ইউনিটটা কি আমরা একটু পরে আলোচনা করব। এরপরেই তার আগে একটু বলি যে এইখানে একটু খেয়াল করি, মৌলের একটি পরমাণুর ভর একটি C12 পরমাণুর প্রকৃত ভরের তুলনায় যত গুণ ভারী। তাহলে প্রকৃত ভরটা বার করে আমরা দেখাবো, একটু পরেই দেখাচ্ছি এর ক্যালকুলেশনটা। আমরা এখানে যেহেতু দুটো ভরের অনুপাত পাবো, ফলে এখানে কোনো ইউনিট পাই না, যার জন্য সাধারণত যেমন কার্বনের ক্ষেত্রে আমরা লিখি কার্বনের পারমাণবিক ভর 12 বা নাইট্রোজেনের পারমাণবিক ভর 14। এই জন্যে এটা আপেক্ষিক পারমাণবিক ভরকে ইন্ডিকেট করছে। কোশ্চিন আসে যে C12 অথবা C12 গ্রাম বলতে কি বুঝো, তো আমরা C12 কি এইখানে বুঝলাম। এখানে কি এইটা একটা আপেক্ষিক পারমাণবিক ভর। এবার আমরা আসি অ্যাটমিক মাস ইউনিট কি এবং এই মাধ্যমে মৌলের প্রকৃত ভর কি করে নির্ণয় করা যায়। তাহলে পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট কি? অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট বলছে যে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে, একটি পরমাণুর প্রকৃত ভরকে যে একক দ্বারা প্রকাশ করা হয়, সেই এককটাকে আমরা বলবো মৌলের পারমাণবিক ভর একক। তাহলে পারমাণবিক ভর একক হচ্ছে 112 ইন্টু একটি C12 পরমাণুর প্রকৃত ভর। তাহলে একটি C12 পরমাণুর প্রকৃত ভর কত আমরা একটু কাউন্ট করি। C12 পরমাণুর প্রকৃত ভর আমরা জানি যে কার্বনের ক্ষেত্রে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি C12 পরমাণুর প্রকৃত ভর, পরমাণুর প্রকৃত ভর সমান আমরা জানি 12 গ্রাম।
তাহলে একটি পরমাণুর একটি C12 পরমাণুর প্রকৃত ভর কত হবে? 12/6.023 ইন্টু 10⁻23 গ্রাম। এখন তাহলে পারমাণবিক ভর একক কত? তাহলে পারমাণবিক ভর একক হচ্ছে 1 অ্যাটমিক মাস ইউনিট। আচ্ছা বাংলায় লিখি, পারমাণবিক ভর একক সমান হচ্ছে 1/12 আমরা লিখে রেখেছি এখানে, আর একটির ভর আমরা পেলাম এইটা, তাহলে 12/6.023 ইন্টু 10⁻23 গ্রাম। এটা কেটে যাবে, 1/এটাকে ভাগ করলে আমরা পাবো এরকম 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে 1 অ্যাটমিক মাস ইউনিট, এটা আমাদের মনে রাখতে হবে, 1 অ্যাটমিক মাস ইউনিট সমান 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। ঠিক, একটু আগে আমরা সংজ্ঞায় পড়ছিলাম। তাহলে একটি পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর এককের ক্ষেত্রে অ্যাটমিক মাস ইউনিট মানে এত দিয়ে আমরা যদি ভাগ করে দিই গ্রাম, তাহলে যেই সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে তার আপেক্ষিক পারমাণবিক ভর। আমরা বলেছিলাম যে পারমাণবিক ভরকে সাধারণত 3 রকমভাবে প্রকাশ করা হয়। আমরা একটু দেখি সংক্ষেপে। পারমাণবিক ভর আমরা বললাম একটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, আর একটাকে বলছে গ্রাম পারমাণবিক ভর, আর একটা হচ্ছে পারমাণবিক ভর, প্রকৃত পারমাণবিক ভর। পারমাণবিক ভর আর একটা হচ্ছে প্রকৃত পারমাণবিক ভর সংক্ষেপে, আর একটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভর। আপেক্ষিকটা পেলাম। পারমাণবিক ভর কি? পারমাণবিক ভর বলছে যে একটি পরমাণুর ভর বা অ্যাটমিক মাস ইউনিটে একটি পরমাণুর ভরকে আমরা পারমাণবিক ভর বলবো। AMU এককে একটি পরমাণুর ভরকে পারমাণবিক ভর বলবো। তাহলে এর ক্ষেত্রে যেমন কার্বনের একটি পরমাণুর ভর 12 AMU বা নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 AMU। তাহলে যখনই জিজ্ঞেস করবে যে কার্বনের পারমাণবিক ভর 12 বলতে কি বোঝায়, আমরা বলবো আপেক্ষিক পারমাণবিক ভর বোঝাচ্ছে। আর 12 AMUটা কি? 12 AMU হচ্ছে একটি পরমাণুর কার্বনের ভর বা অ্যাটমিক মাস ইউনিট এককে একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর, পারমাণবিক ভর। এইটা প্রকৃত ভর কি? একটা পরমাণুর প্রকৃত ভর কি? পরমাণুর প্রকৃত ভর বলা হচ্ছে মৌলের একটি পরমাণুর গ্রামে প্রকাশিত ভরকে পরমাণুটির প্রকৃত ভর বলা হয়। প্রকৃত ভর কি? মৌলের একটি পরমাণুর
একটি পরমাণুর গ্রামে প্রকাশিত ভরকে আমরা পরমাণুর প্রকৃত ভর বলছি। পরমাণুর প্রকৃত ভর। তাহলে আমরা যে কোনো পরমাণুর ক্ষেত্রে পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করব কিভাবে? আমরা লিখি, এটা নোট বলে লিখে রাখব। পরমাণুর প্রকৃত ভর সমান পারমাণবিক ভর গুণিত অ্যাটমিক মাস ইউনিট, 1 অ্যাটমিক মাস ইউনিট, 1 AMU, মানে অ্যাটমিক মাস ইউনিটের এর ওজনকে গুণ করে দেব যেটুকু ওজন হবে। বা আমরা জানি পারমাণবিক ভর আর অ্যাটমিক মাস ইউনিটের পরিমাণ কত লিখে রেখেছি? 1.6605। তাহলে 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এই সূত্রটা দিয়ে যে কোনো পরমাণুর প্রকৃত ভর আমরা বার করব। কার্বনের প্রকৃত ভর বা নাইট্রোজেনের প্রকৃত ভর কত? N এর প্রকৃত ভর কত যদি এই জিজ্ঞেসটা আসে, তাহলে আমরা জানি পরমাণুর প্রকৃত ভর সমান, আমরা নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 জানছি, 14 গুণিত কত? 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা হয়ে গেল নাইট্রোজেন পরমাণুর একটি পরমাণুর প্রকৃত ভর। এভাবে আমরা প্রকৃত ভরগুলোকে বার করব। গ্রাম পারমাণবিক ভর কি? এই যে আমরা লিখে রেখেছি গ্রাম পারমাণবিক ভর। তাহলে গ্রাম পারমাণবিক ভরটা আমরা একটু আলোচনা করি। গ্রাম পারমাণবিক ভর, বা এখানে আমরা একসঙ্গে আলোচনা করে নেব গ্রাম আণবিক ভর। গ্রাম পারমাণবিক ভর বলছে যে কোনো একটা পরমাণুর পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হবে সেইটাকে হচ্ছে তার গ্রাম পারমাণবিক ভর। কীরকম? যেমন নাইট্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর নাইট্রোজেনের সমান আমরা জানি 14। তাহলে গ্রাম পারমাণবিক ভর বলছে এইটা, যে এই 14কে গ্রামে প্রকাশ করলে যেটা হবে সেটা হলো তার গ্রাম পারমাণবিক ভর। অর্থাৎ গ্রাম পারমাণবিক ভর তখন নাইট্রোজেনে আমরা লিখব 14 গ্রাম। তাহলে সংজ্ঞাটা কি বললাম? 1 মোল পরমাণুর বা কোনো একটা পরমাণুর পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হবে সেটা তার গ্রাম পারমাণবিক ভর। এটাকে এরকমও লেখা হয় 1 মোল পরমাণুর ভর, 1 মোল পরমাণুর বা অণুর ক্ষেত্রে আমরা লিখব 1 মোল অণুর। তা আমি এখানে পরমাণুর ক্ষেত্রে বলছি 1 মোল পরমাণুর পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যত গ্রাম হয় সেই সংখ্যাটাই হচ্ছে তার পারমাণবিক ভর। তাকে গ্রাম পারমাণবিক ভর বলা হয়। গ্রাম পারমাণবিক ভর বলে। যেমন নাইট্রোজেনের আমরা লিখে রেখেছি 14 গ্রাম। এভাবে আমরা একটা এক্সাম্পল হিসাবে বলি, অনেক সময় কোশ্চেন করে যে নাইট্রোজেন
N14 বা নাইট্রোজেন N14 AMU বা নাইট্রোজেন 14 গ্রাম বলতে কি বোঝো? উত্তর করে আমাকে পাঠাতে হবে। আর একটা অংশ আমরা আলোচনা করব, দিয়ে কয়েকটা কোশ্চেন সলভ করে আমরা আজকের মতো শেষ করব। সেটা হচ্ছে গড় পারমাণবিক ভর কি? গড় পারমাণবিক ভর। গড় পারমাণবিক ভর বলছে যে যদি একটি মৌল প্রকৃতিতে বিভিন্ন আইসোটোপিক আকারে থাকে তবে তাদের শতকরা পরিমাণ যা থাকবে, শতকরা পরিমাণ x1 x2 x3% এরকম যদি থাকে এবং তাদের আপেক্ষিক পারমাণবিক ভর যদি m1 m2 বা m3 হয় তবে তাদের গড় পারমাণবিক ভর হবে এইরকম। গড় পারমাণবিক ভর কি? তাদের অ্যাবান্ডেন্স অর্থাৎ পরিমাণটা যদি তিনটা আইসোটোপ, A1 একটা আইসোটোপ 1 2, A13 আর A14, এইটার শতকরা পরিমাণ x1%, এইটার x2%, এইটার x3% যদি হয় এবং তাদের আণবিক গুরুত্ব যদি এরকম লিখি M1 M2 M3 যদি হয়, এই যে এগুলো যে কোনো একটা 1 2 করে এমনি জাস্ট দেখিয়েছিলাম, তো M1 M2 দিয়ে দেখালাম হয়, তাহলে তাদের গড় পারমাণবিক ভর হবে x1 M1 প্লাস x2 M2 প্লাস x3 M3 বাই 100। ঠিক, তাহলে একটা উদাহরণ হোক। যেমন আমরা উদাহরণ হিসাবে লিখি, ক্লোরিন প্রকৃতিতে দুটো আইসোটোপিক ফর্মে থাকে, একটা হচ্ছে 1735 আর একটা হচ্ছে Cl1737। Cl17 যেটা থাকে 1735, সেটা প্রকৃতিতে থাকে প্রায় 75.4%, 35-এর আকারে যেটা থাকে। 37-এর আকারে যেটা থাকে সেটা থাকে 24.6%। ঠিক, তাহলে এদের পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর আমরা পাই কি, যেহেতু এটা 75.4% এবং তার পারমাণবিক ভর কত 35, প্লাস এটা হচ্ছে 24.6 ইন্টু 37 বাই 100 এবং এইটার অ্যাভারেজটা আমরা পাবো 35.5। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, 35.5। এবং যতগুলো মৌলিক পদার্থ আছে তাদের প্রত্যেকেরই গড় পারমাণবিক ভর নিয়েই পর্যায় সারণীতে স্থান দেওয়া হয়েছে। এই জন্য একটা কোশ্চিন আসে যে মৌলের ভর সংখ্যা সর্বদা পূর্ণ সংখ্যা হলেও অধিকাংশ মৌলের পারমাণবিক ভরের মান ভগ্নাংশ হয় কেন? কোশ্চিনটা কি বললাম? মৌলের ভর সংখ্যা পূর্ণ সংখ্যা হলেও অধিকাংশ মৌলের পারমাণবিক ভর ভগ্নাংশ হয়। পারমাণবিক ভর ভগ্নাংশ হয় কেন? তাহলে আশা করি বুঝতে পারলাম যে যাদের অ্যাভারেজ গড় নিচ্ছি প্রত্যেকটা আইসোটোপের মান, যার জন্য আমাদের পারমাণবিক ভরটা ভগ্নাংশ হচ্ছে। কিছু প্রবলেম আমি একটা দুটা করে দেখাই, একটা কোশ্চেন আমি দিই, আর এটা খুব লং হয়ে যাচ্ছে কোশ্চেন।
যেমন বলে একটি মৌলের পারমাণবিক ভর দেওয়া আছে, একটি মৌলের পারমাণবিক ভর 50, ঠিক? 50 হলে কোশ্চেন বলছে ওই মৌলের একটি পরমাণুর অ্যাটমিক মাস ইউনিট এককে ভর কত? 2 নম্বর কোশ্চেন, 6.023 × 10⁻23 সংখ্যক পরমাণুর ভর কত? তারপরে 3 নম্বর, মৌলটির 10 গ্রাম পরিমাণে পরমাণু সংখ্যা কত? মৌলটির 3 × 10⁻20 সংখ্যক পরমাণুর ভর কত? পরমাণুর ভর কত? এই অ্যান্সারগুলো বাড়িতে প্র্যাকটিস করতে হবে। জাস্ট একটা ক্লু দিই, আমরা জানি যে এক পারমাণবিক ভরের মোট পরমাণু সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যক, Na সমান আমরা জানি 6.023 × 10⁻23, এটা ক্লাস 10-এর অংশ। ফলে এখানে বলে দিয়েছে যে এত সংখ্যক পরমাণুর ভর কত হবে? 50 দেওয়া আছে পারমাণবিক ভর, তাহলে অ্যান্সার কত পেলাম? 50। এটা হয়ে গেল একটি পরমাণুর ভর, ওটা সূত্র শিখালাম। দেখি অ্যান্সারগুলো আমাকে রিপ্লাই দিতে হবে। ঠিক আছে, পরবর্তী ভিডিওটা আমরা মৌলের ধারণা নিয়ে করব।